সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের অনুষ্ঠান শুরু করব কিছু পরিসংখ্যান দিয়ে, এবং সেটা এই সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জানা, এবং বেশ অনেকগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর পরিকল্পিত একটি বড় ধরনের সামরিক হামলা বাতিল করেছেন গত সপ্তাহে। এই হামলা বাতিলের ঘটনা এমন একটি সময় ঘটলো, রিপোর্ট অনুসারে 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার বিপুল পরিমাণ ক্রিটিক্যাল মিলিটারি মিউনিশন ব্যবহার করেছেন, যার মধ্যে রয়েছে টামাহাক লং রেঞ্জ মিসাইলস, যেগুলো সমুদ্র থেকে ছোড়া হয় গ্রাউন্ড টার্গেটে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের আর্সেনালেও আনুমানিক 3000টি টামাহক মিসাইল ছিল, এর মধ্যে 1000টি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া প্রায় 4000টি জেস্যামস এয়ার লঞ্চড লং রেঞ্জ মিসাইল, যার প্রায় 1100টি এর মধ্যেই যুদ্ধে ব্যবহার করা হয়ে গেছে। একইভাবে PRSM গ্রাউন্ড লঞ্চ লং রেঞ্জ মিসাইল, যার আমেরিকার স্টক পাইলে ছিল মাত্র প্রায় 90টি, যার মধ্যে আনুমানিক 40 থেকে 70টি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়ে গেছে। অর্থাৎ এই মিসাইল সিস্টেম এর পুরোপুরি ইনভেন্টরি কার্যত শেষ হয়ে গেছে। এরপর রয়েছে SAM-3 শিপড লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, প্রতিটি মিসাইলের মূল্য প্রায় $28 মিলিয়ন। যুদ্ধ শুরু হওয়ার আগে আমেরিকার কাছে এ ধরনের আনুমানিক 410টি মিসাইল ছিল, এর মধ্যে 250টি এ পর্যন্ত ব্যবহার করা হয়ে গেছে বা হয়ে থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ মিসাইল সিস্টেম হলো SM-6, যেটি শিপ লঞ্চড এবং এয়ারক্রাফট ও ক্রুজ মিসাইল ইন্টারসেপ্ট করে থামায়। আমেরিকার কাছে আনুমানিক 1660টি SM-6 ছিল, যার মধ্যে 190 থেকে 370টি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, রিপোর্ট বলছে। এর সঙ্গে রয়েছে THAAD অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, অনেকবার শুনেছেন হয়তো আপনারা। আনুমানিক 360টি THAAD ইন্টারসেপ্টের মধ্যে প্রায় 290টি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়ে গেছে বলে দাবি করছে এই রিপোর্ট। এবং সর্বশেষ রয়েছে পেট্রিয়েট মিসাইল সিস্টেম। আমেরিকার কাছে আনুমানিক 2300টি পেট্রিয়েট মিসাইল ছিল, এর মধ্যে 1060 থেকে 1433টি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে বলে এস্টিমেট বলছে। অর্থাৎ এই যুদ্ধ শুধু ইরানের উপর মিলিটারি প্রেশার তৈরি করছে না, আমেরিকার নিজের ভার্চুয়াল ওয়েপেন ইনভেন্টরিতেও বড় ধরনের ডিপ্লেশন তৈরি করছে। আমেরিকার রাজনীতি এখন শুধু ডেমোক্রেটিক বনাম আমেরিকার ভিতরে ডেমোক্রেটিক বনাম রিপাবলিকান, এই পুরনো হিসাব দিয়ে সবকিছু বোঝা যাবে না। দলের ভেতরের আইডিওলজি, গ্রাসরুট মুভমেন্ট, মানি আইডেন্টিটি পলিটিক্স এবং ফরেন পলিসি সবকিছু মিলিয়ে আমেরিকার পলিটিক্স এখন একটি নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। উইসকনসিনে প্রোগ্রেসিভ ডেমোক্র্যাট ফ্রান্সেসকা হংকে হারিয়ে মডারেট ডেভিড ক্রলি ডেমোক্র্যাট গুবর্নেশনাল নমিনেশন জিতে নিয়েছেন। কিন্তু একই সময়ে মিশিগানে প্রোগ্রেসিভ আব্দুল এল সাইদ ডেমোক্রেটিক সেনেট নমিনেশন জিতেছেন, ইতিহাস তৈরি করেছেন তিনি হচ্ছেন ইউএস সেনেটের জন্য প্রথম ডেমোক্রেটিক পার্টির প্রথম মুসলিম নামিনি। মিনেসোটাতে প্রোগ্রেসিভ ফ্ল্যানিগান ডেমোক্রেটিক সেনেট প্রাইমারিতে জয় পেয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, ডেমোক্রেটিক পার্টি আসলে কোন দিকে যাচ্ছে? উইসকনসিনে প্রোগ্রেসিভ ক্যান্ডিডেট কেন ব্যর্থ হলেন, অথচ মিশিগানে আব্দুল এল সাইদ কেন সফল হলেন? ক্যান্ডিডেটের পলিটিক্যাল মেসেজ, পার্সোনাল ইমেজ, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, নাকি ভোটারদের লোকাল কনসার্ন, কোনটি সবচেয়ে বেশি ফ্যাক্টর? এবং আরেকটি অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়, রিপাবলিকান গ্রুপও কেন ডেমোক্রেটিক প্রাইমারিতে ফ্রান্সেসকা হংকে সাহায্য করার জন্য অ্যাডভার্টাইজিংয়ে এত টাকা খরচ করলেন? অন্যদিকে মিশিগানে আব্দুল এল সাইদের ভিক্টরির পর প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী সারা জুকাকু তার ছবি মেলানিয়া ট্রাম্প এবং নিজের সঙ্গে পাশাপাশি দিয়েছেন, একটি পলিটিক্যাল মেসেজ দিচ্ছেন তিনি। কিন্তু সেই মেসেজটি আসলে কি? আর এখানে এই প্রশ্ন উঠে আসছে আরো বড়, সেটি হচ্ছে ইটস এ ডিস্টার্বিং কোয়েশ্চেন। রিপাবলিকান কংগ্রেসওম্যান আরেকটি যেটি ডিস্টার্বিং কোয়েশ্চেন এখন বলছি, সেটি হচ্ছে রিপাবলিকান কংগ্রেসওম্যান ন্যান্সি মেইস বলেছেন, আমেরিকাতে পাবলিক অফিসে থাকা প্রতিটি মুসলিম ন্যাশনাল সিকিউরিটি, প্রতিটি মুসলিম হচ্ছেন ন্যাশনাল সিকিউরিটি এবং রিপাবলিকানের জন্য থ্রেট, রাইট? আর রিপাবলিকান পার্টির ভেতরেও এখন বড় প্রশ্ন তৈরি হচ্ছে টাকার কার্লসন এবং ট্রাম্প এর মধ্যে। ইরান ওয়ার নিয়ে আইডিওলজিক্যাল ডিভাইড থেকে তৈরি হয়েছে কি শুধু ফরেন পলিসি ডিসএগ্রিমেন্ট, নাকি ম্যাগা মুভমেন্টের ভবিষ্যৎ নিয়ে একটি বড় সংঘাত? অন্যদিকে বাংলাদেশের রাজনীতিতে সামনে আসছে ফ্রেঞ্চ লিডারশিপের নতুন হিসাব। মির্জা ফখরুলকে সম্ভাব্য নেক্সট প্রেসিডেন্ট হিসাবে দেখা হচ্ছে।
কিনা কিনা এবং সেটির রাজনৈতিক সিগনিফিকেন্স কতখানি, এটি কি বাস্তব পলিটিক্যাল পসিবিলিটি না এখনো স্পেকুলেশন, এবং অন্যদিকে পরিবর্তন আসলে বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স এবং ফরেন পলিসিতে এর কোনো প্রভাব আসলে কি পড়তে যাবে কিনা। আজকের আলোচনার সবচেয়ে বড় আন্তর্জাতিক বিষয় অবশ্যই ট্রাম্প এবং ইরান ওয়ার, ট্রাম্প এবং ট্রাম্প এর ম্যাক্সিমাম ইকোনমিক প্রেশার প্রয়োগ কথা বলেছেন ইরানের উপরে, কিন্তু একই সময় প্রশ্ন হচ্ছে আমেরিকা কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে, ইকোনমিক্যালি এবং পলিটিক্যাল ক্যাপাসিটি কোথায়। এবং এরই মধ্যে সৌদি আরব এবং পাকিস্তান, টার্কি মক্কাতে যে নতুন একটি জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষর করেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ তিনটি কারণে। মুসলিম মেজরিটি কান্ট্রি সৌদি আরবিয়া, পাকিস্তান এবং টার্কি একই সঙ্গে মিলিটারি কোঅপারেশন বাড়াচ্ছে। এটি কি শুধুই ডিফেন্স এগ্রিমেন্ট, নাকি এটি ইরান ওয়ারের, মিডল ইস্ট এবং বর্ডার মুসলিম ওয়ার্ল্ডের স্ট্র্যাটেজিক রিঅ্যালাইনমেন্টের একটি বড় অংশ? আমেরিকা কি মিডল ইস্টে তাদের ট্র্যাডিশনাল ইনফ্লুয়েন্স হারাচ্ছে? এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন ডক্টর খালেকুজ্জামান, প্রফেসর এট কমনওয়েলথ ইউনিভার্সিটি, স্বাগত, পেনসিলভেনিয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে খালেকুজ্জামান। আমাদের সাথে আরও আছেন লেখক, সাংবাদিক এবং গবেষক হাসান ফেরদৌস, স্বাগত জানাচ্ছি আপনাকেও। হাসান ফেরদৌস, শুরু করবো আপনাকে দিয়ে এবং শুরু করবো উইসকনসিন থেকে। ওয়েসকনসিন বনাম মিশিগান, দুটি জায়গায় ডেমোক্রেটিক প্রাইমারির ফলাফল একেবারে ভিন্ন, কিন্তু মিলও আছে। উইসকনসিনে প্রোগ্রেসিভ ফ্রান্সেসকা ব্যর্থ হয়েছেন, কিন্তু আব্দুল আল সাইদ জয় পেয়েছেন মিশিগানে। এই দুই ফলাফল কি ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে একটি আইডিওলজিক্যাল ডিভাইডের ইঙ্গিত, নাকি অন্য কিছু এর সাথে জড়িত? আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। ধন্যবাদ হাবিব ভাই। খালেকুজ্জামান, শুভেচ্ছা। আমরা এর আগে কথা বলেছি মিশিগান নিয়ে। মিশিগান এবং উইসকনসিনের মধ্যে মিলটা কোথায়? এটা হচ্ছে এই যে নির্বাচনের আগে সকল জনমত জরিপে এল সাইদ মিশিগানে এবং হং উইসকনসিনে কোনো কোনো জরিপে 10, 12 এমনকি 20 পয়েন্টে এগিয়েছিলেন। সিগনিফিক্যান্ট তাদের অ্যাডভান্টেজ ছিল। দেখা গেল নির্বাচনের পরে এল সাইদ জিতেছেন মাত্র 1400 ভোটে, আর হংও খুব সামান্য ভোটে হলো হেরেছেন। ক্রলি ইজ নট আনপ্রোগ্রেসিভ, তিনিও কম বেশি প্রগতিশীল, কিন্তু তিনি মেইন স্ট্রিম। উইসকনসিনের ডেপুটি গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর ছিলেন এবং উইসকনসিনের গভর্নর তাকে এন্ডোর্স করেছেন। ব্যাপারটা কি ঘটল? এর আগে তিনি বুঝিয়ে পড়েছিলাম যে মিশিগানে এল সাইদের সাপোর্ট বেসটা খুব ন্যারো। তিনি জিতেছেন মূলত ইউনিভার্সিটি ভিত্তিক শহরে এবং লিবারেল শ্বেতকায়দের ভোটে। অফকোর্স মুসলমানরা আছে, 2 লক্ষ মুসলমান সেখানে ভোটার, তাদের ভোট তো অবশ্যই আছে। কিন্তু মিশিগানে দেখতে পাচ্ছি আমরা যে সবচেয়ে বড় যে ভোটের কেন্দ্র ডিট্রয়েট, যেখানে কালো মানুষদের বাস, 70% লোক ভোট দিয়েছে কিন্তু এল সাইদের বিরুদ্ধে। আফ্রিকান আমেরিকানদেরকে উইন তিনি করতে পারেননি, কনভিন্স করতে পারেননি। ঠিক যেটা ঘটেছিল নিউ ইয়র্কের মামদানির ক্ষেত্রে। মামদানিও জিতেছিলেন, কিন্তু মূলত শ্বেতকা উদারনৈতিক তরুণদের ভোটে তিনি অ্যাডেকুয়েটলি কনভিন্স করতে পারেননি এই শহরের কালো মানুষদের, অশ্বেতকায়দের। সে ব্যাখ্যা আমি যাচ্ছি না, কিন্তু মূল কথা দাঁড়াচ্ছে যে এই ভোটিং ব্লকের ব্যবধান একটা রয়ে গেছিল। এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে মানি। মিশিগানের ক্ষেত্রে আমরা দেখেছি মানে $70 মিলিয়ন খরচ করা হয়েছে, $70 মিলিয়ন। একটা প্রাইমারিতে, ডেমোক্রেটিক প্রাইমারিতে ইতিহাসে ঘটনা কখনো ঘটেনি। এইপ্যাক, আমেরিকান ইসরায়েল পলিটিক্যাল অ্যাকশন কমিটি, $35 মিলিয়ন খরচ করেছে এই প্রাইমারি নির্বাচনে। বলে মানি প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। কেমন? অন্যদিকে ইন কেস অফ উইসকনসিন মাথা রাখতে হবে যে ক্যান্ডিডেট কোয়ালিটি ম্যাটার্স। এল সাইদ ইজ এ ওয়ান্ডারফুল ক্যান্ডিডেট, ইভেন বেটার দ্যান মামদানি। তার কথা আগুনের মতো ফোটে, ফুলকি দিয়ে ছোটে তার কথা। একটি কথা মাটিতে আপনি ফেলতে পারবেন না। তার সাক্ষাৎকারটা দেখুন ফক্স নিউজের অ্যাঙ্কার কিরকম বিব্রত হচ্ছেন এল সাইদকে প্রশ্ন করতে, যে কারণ এল সাইদ তার প্রশ্নকে নিয়েই তাকে পাল্টা আক্রমণ ছুটছেন। অন্যদিকে হং বড় রকমের ভুল করে ফেলেছেন। নির্বাচনের আগে তিনি বলছেন কি থ্যাঙ্কস গিভিং বাতিল করতে হবে, তিনি আইস পুরো বাতিল করার কথা বলেছেন, বর্ডার তুলে দেওয়ার কথা বলেছেন, জেলখানা তুলে দেওয়ার কথা বলেছেন।
যেখানে আমেরিকায় ক্রাইম ইজ এ বিগ ফ্যাক্টর, ইমিগ্রেশন ইজ এ ন্যাশনাল ইস্যু, সেখানে তো আপনি যদি এমন সব কথা বলেন, স্পেশালি ক্যান্সেলিং থ্যাংকস গিভিং, ক্যান্সেলিং ক্রিসমাস, ঠিক ভোটারদের কাছে এটা পৌঁছয় না। উনি পরে বলেছেন যে না, এটা আমি বলেছি, এখন তো কথা বলি না। উনি অনেক টুইট ডিলিট করেছেন, কিন্তু এই যে কথাগুলি বলেছে, এই কথাগুলি কিন্তু ব্যবহার করেছে তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে। প্লাস গাজা, দুজনেরই বড় সমস্যা গাজা। তারা গাজাতে ইসরায়েলি জেনোসাইডের তীব্র প্রতিবাদ করেছে এবং ফলটা কি দাঁড়িয়েছে? এই প্যাক তো আছেই, মেইন স্ট্রিম ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্টও তাদের বিপক্ষে। লক্ষ্য করে দেখেন, এলসাদের ক্ষেত্রে নট এ সিঙ্গল সিনিয়র ডেমোক্রেট লিডারশিপ এন্ডোর্সেস ক্যান্ডিডেটস। এমনকি মিশিগানের গভর্নর পর্যন্ত এলসাদের বিপক্ষে। ইন কেস অফ হং একই কথা। হং এর ক্ষেত্রে বড় বিপত্তি এসছে, এভার্টস উইসকনসিনের বিদায়ী গভর্নর সমর্থন করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রাইমারি ক্যান্ডিডেটকে, লেফটেন্যান্ট গভর্নরকে। এবং শেষ দিকে, নির্বাচনের শেষ দিকে যখন লোকজন ইন্ডিপেন্ডেন্ট, আমাদের দেশে কি হয়, আমেরিকায় কি হয়, আমেরিকার অলমোস্ট 40% লোক হচ্ছে আনডিসাইডেড, 49% লোক ইন্ডিপেন্ডেন্ট। তারা সিদ্ধান্তগুলি নেয় শেষ সময়ে এসে, এবং শেষ সময় কি দেখতে পাচ্ছি আমরা? ম্যাসিভ ফ্লাডিং তারা করছে টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দিয়ে, ব্যক্তিগত আক্রমণ করে। সো বটম লাইন হচ্ছে কি? Money in the role of money in politics, number one. Number two, quality of candidate, and number three, role of the establishment. এই তিনটাই উইসকনসিনে হং এর বিরুদ্ধে গেছে। এই তিনটাই কিন্তু ইসের বিরুদ্ধে গেছে, এলসাইদের বিরুদ্ধে গেছে। কিন্তু এলসাইড ইজ এ মাচ বেটার ক্যান্ডিডেট। হি উইথস্টুড দ্য প্রেশার, যেমন নিউ ইয়র্কে মামদানি উইথস্টুড দ্য প্রেশার। Yeah, এবং দ্যাটস এক্স্যাক্টলি ট্রু। ওয়েন আমি যখন মামদানির কথা শুনি, আমার মনে হয় যে ইয়াস, হি হ্যাজ অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স, ইউ ক্যানট জাস্ট রিডিকিউল হিম অ্যান্ড থ্রো হিম অফ ট্র্যাক। আব্দুল আল সাইদ ইজ ইভেন বেটার, অ্যান্ড হি ইজ ওয়েল ইকুইপড অ্যান্ড ওয়েল ভার্সড অ্যান্ড ওয়েল ইনফর্মড, অ্যান্ড হিজ আর্গুমেন্টস উইল অ্যাকচুয়ালি এক্সপ্লেন টু ইউ, এমনভাবে এক্সপ্লেন করে যে সাধারণ মানুষ বোঝে, সাধারণ মানুষের কথা, যেটি আমরা সবসময় দেখে থাকি। আমি খালিকুজ্জামান যাব আপনার কাছে। আমরা উইসকনসিন নিয়ে কথা বলছিলাম। একটি ঘটনা আমাদের সবার কাছে এখন প্রকাশ হয়ে গেছে, সেটি হচ্ছে রিপাবলিকান অ্যালাইন গ্রুপ ইনক্লুডিং এইপ্যাক ডেমোক্রেটিক প্রাইমারিতে অর্থ ব্যয় করেছেন ডেমোক্রেটিক ক্যান্ডিডেটকে সাপোর্ট করার জন্য, বুস্ট করার জন্য। এটি কি ট্যাকটিক্যাল একটি পলিটিক্স, নাকি রিপাবলিকান এমন একজন ক্যান্ডিডেট চাচ্ছিলেন যাকে জেনারেল ইলেকশনে সহজেই পরাজিত করা যায়? এই প্রশ্নটি সাথে আরেকটি কথা হচ্ছে, ফ্রান্সিসকা হং কি আসলেই উইসকনসিনের জন্য রং ক্যান্ডিডেট ছিলেন, নাকি তার প্রোগ্রেসিভ মেসেজ ঠিক ছিল কিন্তু ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, ফান্ড রেইজিং অ্যান্ড কোয়ালিশন গঠনে তিনি ব্যর্থ হয়েছেন? সো দুটি অংশে ভাগ করা। জি, ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস ভাই যত সুন্দর করে এই ইন্টারনাল পলিটিক্সটা বুঝিয়ে বললেন মিশিগান এবং উইসকনসিনের, তারপরে আমার খুব সামান্য যোগ করার রয়েছে। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে হং তিনি ভালো ক্যান্ডিডেট, কিন্তু তিনি কিন্তু বয়স অনেক নবীন, তুলনামূলকভাবে মাত্র 37 ইয়ার্স ওল্ড। এবং এটা না, তার যে শার্প টাং, এটা একটা প্রবলেম। তিনি যেসব কথা বলে বসেন, একবার আপনি যদি বলে বসেন পলিটিক্সে, এটা কিন্তু রেকর্ডে থেকে যায়। ওই যে থ্যাংকস গিভিং এই দেশে বাতিল হয়ে যাক, এটা বাংলাদেশে যদি আপনি ঈদ বাতিল করে দিতে বলেন, দুর্গাপূজা বাতিল করে দিতে বলেন, আমরা যতই প্রগতিশীল হই, জিনিসটা ঠিক সোয়ালো করা কঠিন হয়ে যাবে। এটা একটা জিনিস। ডিফান্ড পুলিশ, সেটার ব্যাপারে তিনি অনেক সোচ্চার ছিলেন। এখন তারপরে তারা নতুন নতুন ব্যাখ্যা দেয় যে রিফান্ড পুলিশ ঠিক না, কমিউনিটি বেসড পুলিশিং এসব আমরা চাই। তো হং এর ব্যাপারটাতে আমার মনে হয় যে মামদানিকে যেমন বার্নি স্যান্ডার্স এবং এওসি সমর্থন করেছিলেন, হংকে করেননি। সেখানে তো আরেকটা নেগেটিভ জিনিস রয়ে গেল। একে তো মেইন স্ট্রিমের এগেনস্টে তিনি কথা বলছেন, ডিফান্ডিং পুলিশের এগেনস্টে কথা বলছেন, বয়সে তরুণ, তারপর এত লিবারেল কথাবার্তা যে আমরা জেল উঠিয়ে দিব, বর্ডার উঠিয়ে দিব। আমার কাছে মনে হয় মানে তাকে আরো কিছু বছর অপেক্ষা করতে। ওকে, তাহলে আরেকটা প্রশ্ন আপনাকে ছোট্ট করে যুক্ত করে দেই। পোল কিন্তু বলছিল, জরিপ বলছিল, উনি কিন্তু 20 পয়েন্ট, 15 পয়েন্ট, 20 পয়েন্ট এগিয়েছিলেন, মানে উনার জয়টি মাত্র সময়ের ব্যাপার। জি, এখন দেখুন, জরিপ তো সব সময় সবগুলো সঠিক হয় না, সেটা আমরা আগেও দেখেছি। কারণ হচ্ছে প্রাইমারিতে বিশেষ করে যেটা ঘটে, টার্ন আউটটা একটা বিশাল ব্যাপার। আমরা বাংলাদেশি ক্যান্ডিডেটের ব্যাপারে নিউ ইয়র্কে দেখেছি,
মানে যারা প্রাইমারিতে রান করে কয়েক ভোটে হেরে যায়, কারণ আমাদের বাঙালিরা সেইভাবে প্রাইমারি ইলেকশনে ভোট দিতে যায় না। একটা উদাহরণ হিসেবে সেটা বললাম। প্রাইমারি আর মেইন মানে মূল ইলেকশন যেটা নভেম্বরে, দুটোর মধ্যে গুরুতর তফাৎ রয়েছে। প্রাইমারিতে মানুষকে এক্সাইট করে ভোটের কেন্দ্রে নিয়ে যাওয়া কঠিন, এটা আরেকটা জিনিস আর কি। জরিপ তো হচ্ছে আপনি ফোনে আপনি অংশগ্রহণ করছেন। আরেকটা জিনিস আপনি যেটা বলছেন যে রিপাবলিকানরা যে ডেমোক্রেটদেরকে কোনো কোনো জায়গায় হেল্প করে, সেটা টোটালি স্ট্র্যাটেজিক। আমার কাছে ডিভাইড এন্ড রোল, অথবা দুর্বলতর ক্যান্ডিডেটকে যদি সামনে মানে পাস করে নিয়ে আনা যায় ডেমোক্রেট থেকে, তাহলে শেষ বিচারে গিয়ে রিপাবলিকানরা সেখান থেকে জয় হয়ে আসতে পারবে, এরকম একটা স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা করে। আদারওয়াইজ তাদের তো মিনিমাম কোনো কারণ নেই ডেমোক্রেটিক ক্যান্ডিডেটদেরকে হেল্প করা। এটা উল্টোটাও ঘটে, ডেমোক্রেটরা অনেক সময় রিপাবলিকান এরকম মানে ভুয়া ক্যান্ডিডেটদেরকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। সেটা টোটালি হচ্ছে স্ট্র্যাটেজিক বলে আমার ধারণা। হ্যাঁ। আই মে বি রং, এটা আমার ওপিনিয়ন। না, জি, আমি ওয়াংকে ভুয়া ক্যান্ডিডেট বলবো না, উনি যথেষ্ট ভালো, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কিছু ভুল করে ফেলেছেন, এবং সেই ভুলটি হংকে কিন্তু আমি ভুয়া বলি না। না, আমি জেনারেলি জাস্ট ক্লারিফাই, হ্যাঁ জাস্ট ক্লারিফাই করছি। এবং আমার আরেকটা থার্ড পার্ট ছিল আপনার কোশ্চেনে, আমি একটু ভুলে গেছি। থার্ড অংশটা কি জানতে চেয়েছিলেন? থার্ড অংশটাও ক্যান্ডিডেট হিসেবে উনি সঠিক ছিলেন কিনা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ক্যান্ডিডেট হিসাবে আমি যেমনটা বললাম, একে তো উনি বয়সে কম এবং আর একটু পরীক্ষিত হতে হবে। ক্যান্ডিডেট হিসাবে ভালো, কিন্তু উনি সিঙ্গেল মাদার, তারপরে ভালো তার প্রোফাইল, কিন্তু আমার মনে হয় যে আর একটু পরিপক্ক হওয়া জরুরি, এবং কোনোভাবে যাতে স্যান্ডার্স, এওসি বা রোকান্না বা এই জাতীয় যারা প্রগ্রেসিভ ককাস, তাদের সমর্থনটা আদায় করে নিয়ে আসা যায়। আপনি যদি প্রগ্রেসিভ ককাস কিংবা সোশ্যাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বড় নেতাদেরই সমর্থন জোগাড় করতে না পারেন, তাহলে মেইন স্ট্রিম ডেমোক্রেটদের মানে সাপোর্ট জোগাড় করা, she has to do some work. ওকে, সো ক্যান্ডিডেট সঠিক থাকা সত্ত্বেও স্ট্র্যাটেজিগত ভুল ছিল, এবং উপরের সারির অনেকেই যারা প্রোগ্রেসিভ আছে তাদের সাথে তার কাজ করা উচিত ছিল, যেটি উনি করেননি, এবং অথবা পাননি যে তাদের সমর্থন কোন একটি কারণে, সেটি তার বিপক্ষে কাজ করেছে। And আমি মনে করি ফর ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্ট অফ দ্য পার্টি, ডেমোক্রেটিক পার্টি, দিস ওয়াজ এ মিস্টেক, বিকজ এটি একটা রং মেসেজ পাঠায় যে that DSA candidates or socialist or candidates are not electable everywhere. এটি একটি ভালো কাজ করেনি তারা নিজেরাও। আমি আসছি অন্য একটি প্রসঙ্গে যাব। আমি ক্ল্যাড করি এখানে হাবিব ভাই, আপনি একটা কথা বলেছেন, জরিপের কথা বলেছেন। জি জি জি, জরিপ কিন্তু ভুল নয়, স্পেশালি ইন উইসকনসিন। যে পরিমাণ ভোট ফং পেয়েছে, তার নাম্বার অফ ভোটস কিন্তু রাফলি সেই পরিমাণ তার সমর্থন ছিল। গেইন করেছে ক্রাউলি, কারণ আমি আগে বুঝিয়ে বলেছি ইন্ডিপেন্ডেন্ট ভোটার্স, কমিটেড ভোটাররা, যে পরিমাণ ভোটাররা তা আশা করেছিল হং, তা তিনি পেয়েছেন, কিন্তু অনেক বেশি গেইন করে ফেলেছে তার প্রতিপক্ষ। এবং তার প্রধান কারণ নির্বাচনের শেষ সময় উইসকনসিনের মধ্যপন্থী পপুলার গভর্নর তার লেফটেন্যান্ট গভর্নরকে এন্ডোর্স করেছেন, ফলে মেইন গেইনটা হচ্ছে অ্যামাং দ্য ইন্ডিপেন্ডেন্টস। Yeah, it's all part of setup, and it worked wonderfully for the establishment. এটি দেখার বিষয়, কারণ যিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি কিন্তু মাঝপথে এসে কুইট করেছিলেন, মাঝপথে ফেরত এসেছেন। আমি যাবো এই বিষয়। ওকে, আমি খালেকুজ্জামান আপনার থেকে শুরু করি, এবং আমি হাসান ফেরদৌস আপনার দুজনেরই মতামত চাবো, কারণ এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকজ ইট সেন্ডস এ ভেরি স্ক্যারি মেসেজ টু অল অফ আস, বিকজ অ্যাটলিস্ট বাংলাদেশি মুসলিম যে আমেরিকান মুসলিম যারা আছেন তাদের সবার জন্য। আব্দুল্লাহ আল সাঈদের জয়ের পর এই ট্রাম্প রিসেন্টলি একটি ছবি ছেপেছেন, যেখানে মেলানিয়া ট্রাম্প এবং উনি একসাথে আছেন, অপর পাশে আব্দুল্লাহ আল সাঈদ এবং তার ওয়াইফ আছেন, পাশাপাশি দেখেছেন। আসলে খালেকুজ্জামান, আপনার কাছে প্রশ্ন, কি মেসেজ ট্রাম্প পাঠাতে চাচ্ছেন তিনি এখানে? এটি যদি আমাদেরকে একটু আপনার মতামতটা তুলে ধরেন। এই ছবিটা আমি দেখি নাই, তবে ট্রাম্প যদি এটা করে থাকে তাহলে এটা তো আসলে এমন মেজর কোনো মেসেজ আমার কাছে মনে হচ্ছে না। ট্রাম্প অনেক কিছুই করে এখানে, ট্রাম্পের সাথে মেলানিয়া কিংবা এটা ঠিক আমি ছবিটা আমি দেখিনি, এবং আমি ঠিক বলতে পারছি না যে এটা তিনি দুইটা ডিফারেন্ট ধরনের আমেরিকার যে পোর্ট্রেয়াল করার চেষ্টা করছেন, যে তার যে মাগা আমেরিকা প্লাস ভার্সেস হচ্ছে যে স্ক্যারি মুসলিম আমেরিকা, এটার কথা বলছেন। আমি ঠিক, আমি হাসান ভাইয়ের ওপিনিয়নটা শুনি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হাসান ভাইয়ের কাছে যাবো, কিন্তু হাসান ভাই আপনি নেওয়ার আগে আমি কয়েকটি জিনিস একটু যুক্ত করে দিই এর সাথে।
এই যে ছবিটা আমরা দেখলাম, আপাতত দৃষ্টিতে দেখে মনে হবে এ আর এমন কি, কিন্তু এখানে অনেকেই আমি বলবো যে মুসলিম আইডেন্টিটিকে একটি পলিটিক্যাল ওয়েপেন হিসেবে ব্যবহার করছেন কিনা ট্রাম্প, এটি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। এই ছবিটা দেওয়ার উদ্দেশ্যটা আসলে কি সেটি একটু বুঝিয়ে বলুন। এবং তিনি বলতে ট্রাম্প ব্রডার ডেমোক্রেটিক কোয়ালিশনকে টার্গেট করছেন কিনা, এটিও একটি সম্ভাবনা কিনা। আমি ভাই আপনাদের মনে করে দিই 2016 সালের কথা। ট্রাম্প সাহেব প্রথম কাজটা কি করলেন? মুসলিম ব্যান, মনে আছে? অবশ্যই মনে আছে। তিনি হোলসেল মুসলিম ব্যান ঘোষণা করলেন এবং কি বললেন, যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারছি এরা কি, এরা সব টেরোরিস্ট না টেরোরিস্ট নয় বোঝা পর্যন্ত টোটাল মুসলিম ব্যান। ছবিটা লক্ষ্য করুন, ডোনাল্ড ট্রাম্প সাহেব, তার পাশে মেলানিয়া ট্রাম্প, দুই সাদা মানুষ, আর পাশে অশ্বেতকায় একজন মুসলমান এবং তার হিজাব পরিহিত স্ত্রী। এবং ক্যাপশনটা কি? টু ভেরি ডিফারেন্ট আমেরিকাস। উনি ভুল ইংরেজি লিখেছেন, আমেরিকাস হবে, উনি কমা দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখেছেন, which he always does because he's a dropout. Okay. শিক্ষিত লোক তিনি নন। না, but interestingly উনি বলছেন টু ডিফারেন্ট আমেরিকাস এবং হি ইজ রাইট। এল সাইদ ডাক্তার, পিএইচডি, রোড স্কলার, তার স্ত্রী ডাক্তার। মেলানিয়া ট্রাম্প মাত্র ম্যাট্রিক, আমাদের লেভেলে ম্যাট্রিক পাস করেছেন, ডোনাল্ড ট্রাম্প সাহেব টেনে টুনে গ্রাজুয়েশন করেছেন এবং এখন এক শুদ্ধ বাক্য লিখতে শেখেননি। ফলে অফকোর্স টু ডিফারেন্ট আমেরিকানস। এই আমেরিকানটা যেটা আমাদের ডান দিকে আছে, হাইলি এডুকেটেড, নতুন আমেরিকা, এই আধুনিক আমেরিকার প্রকাশ। কিন্তু ওনার বক্তব্যটা অন্য। উনি বলছেন যে আমি এবং মেলানিয়া হচ্ছে আসল আমেরিকান, এরা হচ্ছে কি রং আমেরিকানস। একটু আগে আপনি বললেন না, উনি এরপরে কি বলেছেন? ন্যান্সি মেস দিয়ে তিনি ব্যবহার করছেন যে সব মুসলমানরাই টেররিস্ট। আমি তাকে এক্সাক্ট কোট করছি, উনি কি বলেছেন? উনি বলেছেন এভরি সিঙ্গল মুসলিম হোল্ডিং পাবলিক অফিস ইন আমেরিকা, সকল পাবলিক অফিস হোল্ডার মুসলিম আর এ থ্রেট টু বোথ ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড আওয়ার পাবলিক লাইফ। আমাদের জন্য, আমার দেশের জন্য এরা হুমকি স্বরূপ। কারা? সকল মুসলমান যারা পাবলিক অফিস হোল্ড করে, সে কংগ্রেসম্যানই হোক, সেনেটারই হোক, আর আপনার লোকাল কাউন্সিলম্যানই হোক। এই ক্যাম্পেইনটা তো আজকের নয়। ক্যাম্পেইনটার মূল বক্তব্য হচ্ছে যে এরা হচ্ছে ক্ষতিকর, বাইরের লোক। আপনি যা মনে আছে নিশ্চয়ই আপনার, 2 মাস আগে আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কি বলেছিলেন, এবং তার 1 বছর আগে জার্মানি যে কি বলে এসেছিলেন। উনি বলেছিলেন যে এরা, এই বহিরাগতরা আমাদের সভ্যতাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। এই থ্রেটটাকে তিনি বলেছিলেন সিভিলাইজেশনাল ইরেজার। আমাদের সভ্যতা বলতে কি বোঝায়? আমরা হোয়াইট, আমরা খ্রিস্টান এবং আমরা কনজারভেটিভ। তিনি ইউরোপে যে বলছেন তোমাদের সভ্যতা হুমকির মুখে, এই আরবরা আসছে, তুর্কিরা আসছে, বাঙালিরা আসছে, দে আর থ্রেট টু ইউ। আমাদের স্টেফেন মিলার, প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের নাম্বার 2 ইনফ্যাক্ট চিফ আর্কিটেক্ট অফ ইমিগ্রেশন পলিসি, তিনি খুব স্পষ্ট করে বলেছেন, আমি তাকে কোট করছি, ইফ ইউ ইম্পোর্ট দ্য থার্ড ওয়ার্ল্ড ইউ বিকাম থার্ড ওয়ার্ল্ড। তুমি যদি থার্ড ওয়ার্ল্ড ইম্পোর্ট করো, মানে আমাদের কথা তিনি বলছেন, আমেরিকা উইল বিকাম থার্ড ওয়ার্ল্ড। এবং এই বার্তাটা তিনি দিচ্ছেন আমেরিকার সেতুকায়দের। নতুন বার্তা নয়, নিশ্চয়ই মনে আছে আপনার 17 সালে শার্লটসভিলের কথা, ভার্জিনিয়াতে। সেই টিকি টর্চ নিয়ে কে মিছিল করছে, কি স্লোগান ছিল? ইউ উইল নট রিপ্লেস আস। Who's we? Who's you? এক্স্যাক্টলি। অরিজিনালি উই ছিল ইহুদিরা, কিন্তু আজকে উই হচ্ছে কি আমরা, মানে উই মানে হোয়াইটরা, আর ইউ মানে আমরা হচ্ছে নন হোয়াইটরা। কারণটা কি? বাই 2040 আমেরিকা উইল বিকাম এ নন হোয়াইট কান্ট্রি। চলতি পপুলেশন গ্রোথ যে আছে তা অব্যাহত থাকলে 2041 এর মধ্যে পরবর্তী যে আসছে, জনমত জরিপ সেন্সাস আসছে, তাতে America becomes a non-white minority majority country হয়ে পড়বে, and that's a huge threat to American white people. Huge threat. এবং এইটাকেই ব্যবহার করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনের আগে, এই যে ঘৃণা ও বিভক্তির বার্তা। I just want to add, আমি এখানে কয়েকটি জিনিস অ্যাড করতে চাই। এই somebody from should tell Donald Trump, Stephen Miller, Nancy Mace, Steve Bannon, Peter Hegseth, that European history is very bloody history. Europe has a very bloody history. And
you should know how you suffered under religious oppression in Europe. They should know. এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ মুসলমানরা সেই সময় বা ওই অঞ্চল মধ্যপ্রাচ্য থেকে শুরু করে নর্থ আমেরিকা, ইভেন পার্ট অফ ইউরোপ ওয়াজ থ্রাইভিং from education to business until you guys showed up as a colonialist and screwed up everything. Having said that, খালেকুজ্জামান যাচ্ছি আপনার কাছে। ন্যান্সি মেইসের কথাটা শুনলেন আপনি। ন্যান্সি মেইস হচ্ছে রিপাবলিকান ল মেকার। উনি বলেছেন মুসলিম পাবলিক অফিশিয়ালস আমেরিকা এবং তার বা আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট। এর পলিটিক্যাল ইম্প্যাক্টটি কিভাবে আপনি দেখছেন, এটি একটি ব্যাপার। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম উই আর হিয়ারিং সামথিং লাইক দিস। আপনি এদেশে ছিলেন 9/11, সো ইউ নো দ্য ইম্প্যাক্ট অফ দিস। ওকে, অ্যান্ড এটি কি অনেকে বলবেন শি ইজ ট্রাইং টু মোবিলাইজ দ্য রিপাবলিকান বেস মেবি, ওকে, নাকি উনি আসলে মডারেট এবং মুসলিম ভোটারদেরকে ভয় পাইয়ে দিচ্ছেন, দূরে সরে রাখার চেষ্টা করছেন? এর কারণটি কি আপনি আমাদেরকে যদি একটু মানে এক্সপ্লেইন করেন। জি জি, মোর দেন দ্যাট, কারণ যেটা উনি বলেছেন এটা আমি তো মনে করি আমার দৃষ্টিতে রীতিমতো এটা একটা ফেডারেল অপরাধ। কারণ ফেডারেল অপরাধ বলে আমি মনে করি, কারণ হচ্ছে এই দেশের কনস্টিটিউশন বা সমস্ত আইনেই আপনি ধর্ম it might fall into hate crime. It might. সেটাই আমি বললাম যে সেইভাবে আমার দৃষ্টিতে আমি আরো এক ধাপ এগিয়ে বলবো এটা ডেফিনেটলি ফেডারেল অপরাধ। এটা সে একজন মানে কংগ্রেস ওম্যান হয়ে এরকম কথা বলতে পারেন না, এটা অন্যায় আমি মনে করি, ব্যাপকভাবে অপরাধ, অন্যায়ের থেকে বেশি অপরাধ। আর যেটা হাসান ভাই বলছিল একটু আগে, এটা আমি একটু যোগ করি যে এই যে তোমরা বনাম আমরা, এখানে দেখুন জেডি ভ্যান্সও যোগ হয়েছে তার আলোচনাতে, কিন্তু জেডি ভ্যান্সের ওয়াইফ তো এই যে আমাদের কাতারে পড়ার কথা, মানে তিনিও তো একজন ইন্ডিয়ান মানুষ আমাদের মতো ব্রাউন, কিন্তু তারা কিন্তু আমরা বলতে আরো স্পেসিফিক হইতে মনে করে মুসলমানরা, শুধু বহিরাগতরা না, মুসলমানরা। তাহলে জেডি ভ্যান্সের ওয়াইফ একজন ইমিগ্রেন্ট এবং সে ব্রাউন ইমিগ্রেন্ট, ইন্ডিয়ান ইমিগ্রেন্ট, সেই দেশে বর্ন হওয়া ইন্ডিয়ান ইমিগ্রেন্টও না, টোটালি আপনার আমার মতো বাইরে থেকে আসা ইমিগ্রেন্ট। তারপরেও তারা কথাটা বলে ইনডিরেক্টলি মিন করে যে মুসলমানরা হচ্ছে আসলে প্রবলেম। তো যেটা আমি এটার সাথে মিলিয়ে বললাম এটা অপরাধ, এবং এটা যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কেউ যদি করতে পারে অন্তত করা উচিত, যে এই জাতীয় কথা তো হেট ক্রাইমের পর্যায়ে পড়ে, তাই না? এখন ন্যান্সি মেইস আদারওয়াইজ কিন্তু মোটামুটি ভালোই, রিপাবলিকান হলেও সে অনেকটা আমি মনে করি তার অনেক কথাবার্তা সে ওপেনলি বলে, আমি দেখেছি অনেক টেলিভিশন শোতে। এখন মুসলমানদের বিরুদ্ধে এতটা ঘৃণা তিনি অন্তরে পোষণ করেন এটা আমার জানা ছিল না। তবে এটাকে আমাদের উচিত হচ্ছে শুধু পুশব্যাক করা। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার মুসলমানদের অবদান কতটা, আমরা মুসলমান হিসাবে শুধু না, আমরা তো এই দেশে কন্ট্রিবিউটিং মানে সিটিজেন এই দেশে। তো এইভাবে যখন বলে একটা মানুষ অফিস হোল্ডার যারা তাহলে কি সে চাচ্ছে যে এটাকে আইন করে সে এটা নিষিদ্ধ করে দিবে, যে বর্ণবাদী এই লটা মুসলিম হলে তুমি কোনো ইলেকশনে তুমি দাঁড়াতে পারবে না পাবলিক অফিস হোল্ড করার জন্য, কারণ তুমি যদি ন্যাশনাল থ্রেট হও তাহলে তোমাকে আমরা তো এই সুযোগটা দেওয়া উচিত না, আমি তো এটা মনে করি। ন্যাশনাল থ্রেট সত্যি যদি হয় তাহলে তো একটা মানুষ ইলেকশন করার সুযোগ পাওয়াই উচিত না। আমার মনে হয় আমাদের যারা উচ্চ পর্যায়ের লোকজন তাদের একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করা যায় কিনা, কিছু হবে না এট দ্য এন্ড অফ দ্য ডে, কিন্তু এর একটা পুশব্যাক, যে এরকম রেসিস্ট কথা, এরকম ভাবে হেট ক্রাইম যুক্ত কথা উপরের লোকেরা যদি বলে তাহলে এটা খুবই সমস্যাবহুল। ওকে, সো আপনি যেটা বলার চেষ্টা করছেন যে আসলে মুসলিম জনসংখ্যাকে এই দেশে আমেরিকান মুসলিমদেরকে একটি স্কেপগোট বানানোর চেষ্টা করা হচ্ছে, যেটা ইটস নট ডিফারেন্ট ফ্রম আমেরিকান হিস্ট্রি। কেউ যদি দেখে, আপনি একটি ছেলে 1932-তে গিয়েছিল ওয়েস্ট পয়েন্টে পাইলট হওয়ার প্রোগ্রামে, তাকে পড়তে দেওয়া হয়নি। যখন তারা বুঝতে পারলো এ কিন্তু সাদা দেখতে হলেও কিন্তু আসলে সাদারাও মিক্স, ইজ হ্যাভ ব্ল্যাক এন্ড হ্যাভ হোয়াইট। ওকে, আপনি জানেন হয়তো সেই ঘটনা, বিখ্যাত ঘটনা, বিখ্যাত, রাইট। কিন্তু ইটস নট ফার ফ্রম দ্য ট্রুথ, দ্যাট ইজ দ্য ট্রুথ। তারা এখন নতুন একটা জায়গা তৈরি করেছেন, ওকে, এবং এটার অগ্রভাগে অনেকেই ছিলেন। আমি যাচ্ছি হাসান ফেরদৌস আপনার কাছে টাকার কার্লসনের ব্যাপারে। টাকার কার্লসন একজন ট্রাম্প সমর্থক, ব্যাপক ট্রাম্প সমর্থক ছিলেন, এখন নেই সেরকম ভাবে। ইসরায়েলের বড় সমর্থক ছিলেন, অ্যান্টাই মুসলিম ছিলেন, সবই ছিলেন তিনি।
তো এখন আমরা কিছুদিন আগে জানি যে উনি, এমজিটি, আরো কয়েকজন আছেন, হ্যাঁ, থমাস মেসি, এরা একটি থার্ড পার্টি মানে মুভমেন্ট তৈরি করছেন। পার্টিটা এখন তৈরি হয়নি, মুভমেন্ট তৈরি করছেন। আমেরিকাতে এই দেশে আরো দু একটা কোম্পানি বলছি, হ্যাঁ কোম্পানি বলবো, মানে রাজনৈতিক দল আছে, তা টোকেন দল নামে আছে, আসলে কোনো কিছু, রাইট, টোকেন নামে মাত্র, কিছু নাই। কিন্তু টাকার কাউন্সিল যদি সত্যি একটি থার্ড পার্টি মুভমেন্ট তৈরি করতে ভূমিকা রাখেন, যেখানে খুব সক্রিয় মনে হচ্ছে তাকে, তাহলে এর সবচেয়ে বড় ক্ষতি কার হবে, এর সিগনিফিকেন্সটা কি, এবং ক্ষতিটা কি ডেমোক্রেটদের হবে না রিপাবলিকানদের হবে? আর যদি মনে করেন উনি কোনোভাবে সিদ্ধান্ত নেন যে উনি 2028 সালে প্রেসিডেন্সিয়াল রেসে নিজেই ক্যান্ডিডেট হবেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী, তখন ট্রাম্প বা মাগা মুভমেন্টের জন্য সেটা কত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে? ভাই, এটা প্রিন্সিপালি কি সিগনিফাই করে? জি, আমরা জানি যে টাকার কার্লসন অলরেডি বলেছে সে থার্ড পার্টি লঞ্চ করার ব্যাপারে ফ্যাসিলিটেট করবে, সাহায্য করবে। কেমন? জি, তিনি দলের নেতা হবেন না, বাট হি উইল ফ্যাসিলিটেট দ্য লঞ্চিং অফ এ থার্ড পার্টি। এবং গত সপ্তাহে যে মিটিংটা হয়েছে, যে মিটিং এ আপনি বললেন ন্যান্সি, টমাস মেসি ছিলেন, জো কেন ছিলেন, সেখানে আমাদের এমটিজি মার্গারেট টেলর গ্রিন ছিলেন, এবং তারা সবাই সম্মত হয়েছেন যে এই মুহূর্তে আমেরিকার প্রয়োজন থার্ড পার্টি। কারণটা কি ব্যাখ্যা করে বুঝিয়ে বলেছেন মার্গারেট টেলর গ্রিন। টেলর গ্রিন বলছে যে তুমি ডোনাল্ড ট্রাম্প আমাদের কি বলেছিলে, আমেরিকা ফার্স্ট, তুমি সেটা ভুলে গেছো। তুমি বলেছিলে নো ওয়ার, তুমি সেটা ভুলে গেছো। তুমি বলেছিলে ইকোনমিকে ইমপ্রুভ করবে, তুমি ভুলে গেছো। ইউ হ্যাভ বিট্রেইড আস। সরাসরি তিনি বলছেন ইউ হ্যাভ বিট্রেইড আস। এবং সে কারণেই প্রয়োজন পড়ছে আমাদের, আমার দলের ভেতর থেকে, রিপাবলিকান দলের ভেতর থেকে আর একটা দল তৈরি করবার, যে দলটা রিয়েল আমেরিকানকে, রিয়েল রিপাবলিকান ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। তার মানে সঠিক বলার চেষ্টা করেছিল খালিকুজ্জামান সাহেব, তা হচ্ছে এই যে it reminds us of the Tea Party. Tea Party was a protest against the Republican Party itself. তোমরা এনাফ মেইন স্ট্রিম না, তোমরা এনাফ কনজারভেটিভ না, তোমরা এনাফ র্যাডিক্যাল না। সে এনাফ র্যাডিক্যাল হবার জন্যই এই নতুন পার্টির কথা বলা হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি গত এই সপ্তাহে টাকার কার্লসন সাহেব একটি ম্যানিফেস্টো লঞ্চ করেছেন। 10 দফা, তিনি 10 শর্ত তিনি দিয়েছেন, তিনি কেমন আমেরিকা চান। আমি একটু বুঝিয়ে বলি ট্রাম্প ইস্যুগুলি তিনি কি আনছেন, খুব ইন্টারেস্টিং। 10টা তিনি বলছেন প্রিন্সিপালস। এক, ফেয়ার, আমেরিকা হ্যাজ টু বি ফেয়ার, সোভরেন, ইট মাস্ট বি সোভরেন, আমাদের ব্যাপারে অন্য দেশের স্বার্থ মুখ্য হবে না, যেমন ইসরায়েলের ক্ষেত্রে ঘটেছে। প্রোডাক্টিভ, বিউটিফুল, হেলদি, অনেস্ট, অপটিমিস্টিক, ওয়াইজ, ডিসেন্ট, ইউনাইটেড। মানে এটা লম্বা লম্বা বড় বড় প্রিন্সিপাল কথা তিনি বলছেন, বাট ক্লিয়ারলি তিনি এই কথা বলার চেষ্টা করছেন যে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সাথে আমাদের ভিশনটা সম্পূর্ণ ভিন্ন। আমরা এমন এক আমেরিকা চাই যে আমেরিকা শুধুমাত্র আমেরিকার কথাই ভাববে, আমেরিকার সিদ্ধান্তগুলি ইসরায়েলের সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হবে না। আমার অর্থ আমার এখানেই থাকবে, ইসরায়েলে যাবে না, এবং আমার দেশটা হবে ইউনাইটেড, সবাইকে আমি রিপ্রেজেন্ট করবো, যা ডোনাল্ড ট্রাম্প সাহেব করেন না। এখন আপনি প্রশ্ন করেছেন লাভকার ক্ষতিকার। প্রথমত থার্ড পার্টি আমেরিকায় কখনো কাজ করেনি, ভালো করে জানেন, আমেরিকায় কখনোই থার্ড পার্টি কাজ করেনি। দি বেস্ট এক্সাম্পল, সবচেয়ে সাকসেসফুল ছিল থিওডর রুজভেল্ট, 1912 বোধহয় আমার যত মনে পড়ে, তিনি ক্লোজ টু 27% ভোট পেয়েছিলেন। তারপরে আমাদের সেই বিখ্যাত রস পেরোর কথা নিশ্চয়ই মনে আছে আপনার? অফ কোর্স মনে আছে, দ্য ক্রেজি গাই, রিচ। উনিও 19% ভোট পেয়ে। এই ভোটগুলি কার জন্য লাভ হয়? অথবা আরো ইন্টারেস্টিং হচ্ছে র্যালফ নেডার। র্যালফ নেডার আমাদের নিশ্চয়ই মনে আছে, কনজিউমার অ্যাডভোকেট তিনি ছিলেন, এবং তার ভোটের কারণে আল গোর হেরে গেলেন। তিনি 3% ভোট পেয়েছিলেন। তার মানে বেসিক্যালি থার্ড পার্টি হচ্ছে অলওয়েজ স্পয়লার, দে নেভার উইন, তারা কখনোই উইন করে না। বাট হোয়াট দে ক্যান ডু, আপনার কাছ থেকে না ভোট তারা সাইফন অফ করতে পারে, কেড়ে নিতে পারে, আপনার বিজয়টাকে নষ্ট করবার জন্য। আমি এক্সাম্পল দিলাম, সোজা কথায় কেউ কোনো একটি পার্টি বাস খাবে। এখন এটি কার বিপক্ষে যাবে সেটা বোঝা মুশকিল এই মুহূর্তে। না ক্লিয়ারলি যদি টাকার কার্লসন পার্টি লঞ্চ করেন, তাহলে তার তো টার্গেট হবে রিপাবলিকানরাই। ইয়েস, আই জাস্ট ওয়ান্টেড টু হিয়ার ফ্রম ইউ। হ্যাঁ, তার মূল টার্গেট শুধু রিপাবলিকান না, সে তো কায় রিপাবলিকান, ফলে ক্ষতি হবে রিপাবলিকানদের।
ক্ষতি হবে যেমন ঠিক এখন যে সোশ্যালিস্টদের যে ক্যাম্পেইন চলছে ডিএসএ, ইফ ডিএসএ বিকামস এ রেগুলার পলিটিক্যাল পার্টি, কাকে ক্ষতিগ্রস্ত করবে? Yeah. এরা তো ভোট নেবে ডেমোক্রেটিক পার্টির কাছ থেকে। ফলে থার্ড পার্টি ইজ অলওয়েজ ব্যাড ফর দি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি। Yeah, a very interesting argument. আমরা দেখব সামনে কি হয়, টাইম উইল টেল। বাট শুভবুদ্ধির উদয় হোক, একটি তৃতীয় রাজনৈতিক দলের খুব প্রয়োজন আমেরিকাতে, কারণ এটি এখন অবশ্যম্বী হয়ে গেছে। এই হাতি আর গাধা সবাইকে জল খাওয়াচ্ছে। এটি একেবারে পরিষ্কার দিনের আলোর মতো। আমার মনে হয় এটি বলার অপেক্ষা রাখে না। আমি যাবো খালেকুজ্জামান, প্রসঙ্গের একটু পরিবর্তন করছি, যাচ্ছি ইরান ওয়ারের দিকে, আমেরিকান ফরেন পলিসি। ট্রাম্পে ইরান পলিসি এখন একটা ম্যাক্সিমাম, নতুন যে কথা উনি বলছেন এখন, ম্যাক্সিমাম ইকোনমিক পেইন প্রেশার, ম্যাক্সিমাম ইকোনমিক প্রেশার উনি বলছেন কোট অ্যান্ড কোট, থেকে যুদ্ধের দীর্ঘমেয়াদী বাস্তবতায় পৌঁছেছে উনি। প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি মিলিটারিলি, ইকোনমিক দিক থেকে এই কনফ্লিক্ট দীর্ঘদিন চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আছেন? কারণ আমেরিকার অ্যাকর্ডিং টু ট্রাম্প, আমি এখন প্রেশারটা বজায় রাখবো, কত বছর চলে দেখবো, এরকম একটা ভাব। আমেরিকা কি সেই জায়গায় আছে কিনা, নাকি ওয়ারের কস্ট যে আছে শেষ পর্যন্ত আমেরিকান ট্যাক্স পেয়ারের জীবনটি দুর্বিষহ করবে এবং এটি শেষমেশ আমেরিকান ট্যাক্স পেয়ার বা কনজিউমারকেই বহন করতে হবে? জি, দেখুন, এই কথাটা আসলে সোজাসাপটা উত্তর দেওয়া খুব কঠিন যে আমেরিকা কি পজিশনে আছে একটা ওয়ার চালিয়ে যাওয়ার। অবশ্যই আমেরিকা পজিশনে আছে, তাদের অর্থবিত্তের তো অভাব নেই। $1.5 ট্রিলিয়ন হচ্ছে আমাদের যে আপনার সামরিক যে বাজেট প্রপোজ করেছে। $1.5 ট্রিলিয়ন পৃথিবীর সমস্ত বাকি দেশগুলোর সামরিক বাজেটের থেকেও বেশি। সুতরাং এটা আমাদের ক্ষতি করে নিয়ে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য এটা অ্যাবসলিউটলি আমেরিকা এটা চালিয়ে যেতে পারে, এটাতে আমার কোনো সন্দেহ নেই। আমাদের প্রায় $30 ট্রিলিয়ন ইকোনমিতে $1.5 ট্রিলিয়ন এখন যদি এটা, কিন্তু ঘটনাটা দাঁড়াচ্ছে হচ্ছে কি, এখানে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে এখানে একটা ইগো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইরানের মতো একটা দেশকে আমি বাগে আনতে পারলাম না, এত চেষ্টা করলাম, তাদের সভ্যতা আমি মুছে দিব, তাদেরকে আমি মানে একেবারে পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দেব, এত ধরনের কথাবার্তা বলার পরেও শেষ পর্যন্ত ইরানকে তিনি কাবু করতে পারেননি। ইরান যথেষ্টই তাদের যে শৌর্য বীর্য দিকে তাদের জায়গায় সঠিক রয়েছে। সুতরাং তিনি আসলে ডোনাল্ড ট্রাম্প যত ইগোটেস্টিক লোক, তাতে করে এই যুদ্ধটা আমার ধারণা যে নভেম্বরের ইলেকশনকে তিনি এখন কেয়ার করছেন না। যে আমরা এতদিন বলতাম যে নভেম্বরের মিড টার্ম ইলেকশনের কথা চিন্তা করে ডোনাল্ড ট্রাম্প হয়তো পিছিয়ে আসবে, কারণ তা না হলে তার যে রিপাবলিকান দলের ক্ষতি হচ্ছে অনেক হবে আর কি। কিন্তু আমার ধারণা এটা অনেকটা নেতানিয়াহুর মতো, তিনি মনে করছেন যে ইকোনমিক ফিল্ডে তো আমি ভালো কিছু করতে পারছি না, অন্যান্য কোনো ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্পের ভালো কিছু করার স্কোপ নেই। এখন যদি অ্যান্টাই মুসলিম, অ্যান্টাই ইরান এই জাতীয় সেন্টিমেন্টগুলোকে কাজে লাগিয়ে, যুদ্ধটাকে কাজে লাগিয়ে, যুদ্ধের সময় সবসময় মানুষেরা পতাকার পিছনে একত্রিত হয়, নেতার পিছনে একত্রিত হয়। তো ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে আমেরিকানরা, ইরানিরা যে অসভ্য জাতি, মুসলিমরা যে ভালো মানুষ না, এই জিনিসগুলো কাজে লাগিয়ে যুদ্ধটাকে তিনি প্রলম্বিত করবেন, অর্থাৎ তিনি যতক্ষণ পর্যন্ত না ভিজিবল একটা ভিক্টরি নিয়ে আসতে পারেন। এটা তিনি রেশনাল দিয়ে এখন চলছেন না, তিনি এখন ইগো দিয়ে চলছেন। তো এই জন্য আমি বলছি যুদ্ধটা চালিয়ে যেতে উনি পারবেন, অবশ্যই পারবেন। তাতে আমাদের ব্যাপক ক্ষতি হবে আমেরিকানদের, অর্থনীতি অলরেডি হচ্ছে, আরো হবে। তবে যুদ্ধটা চালিয়ে যাওয়ার কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আপনি একটু স্ট্যাটিস্টিক দিয়েছিলেন একটু আগে যে টমাহক মিসাইল এগুলি কমে গেছে, ঠিক আছে কমে গেছে, কিন্তু যুদ্ধ যে চালিয়ে যেতে হয়, আমি চাচ্ছি না যুদ্ধটা চলুক, আমি বলছি হাইপোথেটিক্যাল, তাহলে কিন্তু আমেরিকার জন্য এগুলি মানে খুব দ্রুত ওই জিনিসগুলো মানে রিপ্লেনিশ করা খুব কঠিন হবে না। তাদের যারা এলায় আছে, অন্যান্য দেশ, ইউরোপ কিংবা জাপান, অনেক দেশের কাছ থেকে তারা হেল্প চাবে যে আমাদেরকে তোমরা কিছু অস্ত্রপাতি দিয়ে সাহায্য সহযোগিতা করো। যুদ্ধ চালিয়ে যাওয়া অবশ্যই সম্ভব হবে, তবে এটা যৌক্তিক হবে না, এটা বুদ্ধিমানের কাজ হবে না, আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইগো প্রশ্ন, তিনি যুদ্ধটা চালিয়ে যাবেন। জি, আমি ছোট্ট করে একটু প্রশ্ন রাখবো। হাসান ফেরদৌস, যদি সংক্ষিপ্তভাবে বলেন খুব ভালো হবে, কারণ আমি বাংলাদেশ প্রসঙ্গ এবং সৌদি মেক্কা প্যাক্ট দুটি আলোচনা করতে চাই। ইরান নিয়ে আমরা শুনলাম যে খালেকুজ্জামান বলছেন যে এগোর মধ্যে আছেন ট্রাম্প এবং ওটি চালিয়ে যেতে যাচ্ছেন, সেটিকে আপনি সঠিক মনে করেন কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটি আমি জুড়ে দিতে চাই, ইরান ওয়ার নিয়ে ইন্টারন্যাশনাল কনডেমনেশন, সারা বিশ্বে আমেরিকার ডিপ্লয়মেন্ট নিয়ে প্রশ্ন উঠছে। যদি তাই হয়ে থাকে, যদি না, সেটাই তো সমস্যা। ট্রাম্পের সামনে এখন বড় চ্যালেঞ্জ কোনটি, মিলিটারি ভিক্টরি
ডিপ্লোম্যাটিক সলিউশন? আমেরিকান পাবলিকের কাছে এই যুদ্ধের জাস্টিফিকেশন ধরে রাখতে হলে কি করতে হবে? কারণ সামনে নভেম্বরের ইলেকশন, এবং আমার মনে হয় ইরান এখন জেনে বুঝে ইচ্ছা করে এটি ধাক্কিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে এই যাতে নভেম্বর পর্যন্ত এটি কোনো মতে, আমি অনেকের কাছে শুনেছি নভেম্বর কেন 2028 সাল পর্যন্ত হলে তারা টেনে নিয়ে যেতে চাচ্ছেন, এরকম একটা ব্যাপার। ফার ফেচড, বাট আমি আপনার ওপিনিয়ন শুনবো, সংক্ষিপ্ত রাখবেন প্লিজ। 1 নম্বর, আমেরিকা যুদ্ধ চালাতে পারবে না। সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে যে আমেরিকা ক্যানট কন্টিনিউ 2 ওয়ার্স এট দ্য সেম টাইম। দুটো ওয়ার, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে হাত লাগানো, দুটো ওয়ার করা আমাদের পক্ষে পসিবল নয়। সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে, গত সপ্তাহে বড় স্টেটমেন্ট এসছে। কারণটা ত্রিবিধ। এই যুদ্ধ কেন ট্রাম্পের পক্ষে কন্টিনিউ করা পসিবল নয়, 3টা কারণ। একটা, আপনি বলেছেন মিউনিশনস নেই। আমাদের তো যুদ্ধ করতে হলে তো বারুদ লাগবে, বারুদ কমে এসছে। তার মানে না যে বারুদ নেই তা না, কমে এসছে। আমার থ্রেটটা একমাত্র ইরান না, আমার থ্রেট চায়না আছে, রাশিয়া আছে। আমাকে রাখতে হবে অস্ত্র সঞ্চয়ে, যাতে করে আগামী থ্রেটগুলো লিমিট করতে পারি। হেডকোয়ার্টার থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের মিউনিশনের স্টক প্রায় এত কমে গেছে যে আমার পক্ষে 2টি ওয়ার করা সম্ভবপর নয়। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, ইকোনমিক। তেলের দাম এখনো $80 মধ্যে আছে। হরমুজ প্রজেক্ট ওপেন না হলে সারা বিশ্বই বিপদের মধ্যে পড়ে গেছে অলরেডি, আমরা জানি। ফলে এই অচল অবস্থা দীর্ঘকাল টিকে রাখা ট্রাম্পের পক্ষে সম্ভব নয়, বিশ্বের পক্ষে সম্ভব নয়। ফার্স্ট, এভরিবডি ওয়ান্টস ইট টু এন্ড। ট্রাম্প অলসো ওয়ান্টস ইট টু এন্ড, বাট তার শর্তে। নাম্বার 2 and number 3 is political. নভেম্বরে মাত্র 4 মাস 4.5 মাস বাকি আছে মধ্যবর্তী নির্বাচনের আগে যদি ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়, ইকোনমিকে বাগে আনতে না পারে, তাহলে একটা সুনামি আসছে, একটা ব্লু ওয়েভ আসছে। যে ব্লু ওয়েভে ট্রাম্প তো যাবেনি, তার দলও যাবে। ট্রাম্প কি বলেছেন? ট্রাম্প সবচেয়ে ভীত কি নিয়ে? যদি ডেমোক্রেটরা ক্ষমতায় আসেন, তাদের প্রথম কাজ কি হবে? আমাকে আবার ইমপিচ করা। উই হ্যাভ টু স্টপ ইট। নানা ফন্দি ফিকির তিনি আনছেন, কিন্তু কোনো ফন্দি ফিকিরই কাজ লাগবে না যদি তিনি এই দুটো জিনিস সামলাতে না পারেন, 1 যুদ্ধ এবং 2 ইকোনমি। ভেরি গুড, থ্যাংক ইউ। আমি চলে যাব ইন্টারন্যাশনাল প্রসঙ্গে, থাকবো এখন এই ওয়েস্ট এশিয়াতেই আছি আমরা। খালিকুজ্জামান, যাচ্ছি আপনার কাছে। সৌদি আরবিয়া, পাকিস্তান এবং টার্কি মেকা ডিফেন্স এগ্রিমেন্ট করেছেন, খুব সিগনিফিকেন্ট। এটা করেছেন তারা ফ্রাইডে, এটা করেছেন মক্কাতে, করেছেন ফ্রাইডেতে। ইট হ্যাজ এ সিগনিফিকেন্স। আমরা জানি টার্কি অ্যান্ড আরব অ্যান্ড টার্কির মধ্যে একটা জাতিগত ঝামেলা আছে, সেটি আমরা জানি। তা সত্ত্বেও এইটি এগ্রিমেন্টটি হয়েছে, সেখানে পাকিস্তান অনলি মুসলিম কান্ট্রি দ্যাট হ্যাজ নিউক্লিয়ার পাওয়ার এটির সাথে যোগ দিয়েছে। এটি কি মিডল ইস্টের পাওয়ার স্ট্রাকচারের একটি বড় পরিবর্তনের সিগন্যাল দিচ্ছে? বুঝিয়ে বলুন। জি জি, অ্যাবসলিউটলি, এটা খুবই একটা ভালো উদ্যোগ, কিন্তু আমি ব্যাপারটা নিয়ে কিছুটা সন্দিহান, এটার কার্যকারিতা নিয়ে সন্দিহান আর কি আমি। কারণ হচ্ছে কি, দেখুন, যেখানে ওদের যে 5th একটা আর্টিকেল, যেটা নেটোর 5th আর্টিকেলের মতো করে করেছে, যে একটা দেশ আক্রান্ত হলে ধরে নেওয়া হবে অন্যান্য দেশ আক্রান্ত হয়েছে, তাই না? সেটা যদি হয়, তাহলে এখানে দুটো দিক আমি দেখি। একটা হচ্ছে সৌদি আরব তো কন্টিনিউয়াস আক্রান্ত হয়ে যাবে ইরান দ্বারা। তাহলে কি টার্কি মানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? আমি সিরিয়াসলি ডাউট করি। অথবা পাকিস্তান তো মিডিয়েটরের রোল প্লে করছে, এটা নাম্বার 1। নাম্বার 2, দেখুন, পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার সত্য, কিন্তু পাকিস্তানেও তো মানে আল কায়দা বা এই জাতীয় কোনো সমস্যার কারণে আমেরিকা ভবিষ্যতে আবার বমিং টমিং আক্রমণ করতে পারে। তখন কি এই সৌদি আরব কিংবা টার্কি তার মানে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, টার্কি নেটোরও কান্ট্রি। এখন টার্কি যদি আক্রান্ত হয় ইসরায়েলিদের দ্বারা, আমি অনেকগুলো হাইপোথেটিক্যাল দেখাচ্ছি, যদি কোনো কারণে ইসরায়েল মনে করে না টার্কিকেও আসলে ইরানের মতো বাগে আনা প্রয়োজন, তাহলে কি আসলে নেটোর একটা দেশ তুরস্ক আক্রান্ত হওয়ার কারণে নেটোর অন্যান্য দেশ কি আসলে ইসরায়েলের বিরুদ্ধে যাবে যুদ্ধ করতে? আদৌ যাবে না। এইগুলি আমার ধারণা যে ব্যাপারগুলি খুব গোলমেলে। তবে এটা যে এক ধরনের ঐক্য তৈরি হয়েছে 3টা দেশের মধ্যে, আমি এটাকে সাধুবাদ জানাই। যে টার্কি, সৌদি আরবিয়া এবং পাকিস্তান 3টাই মুসলিম দেশ, 3টাই সুন্নি দেশ, কিন্তু 3টা আবার আরব দেশ না, তাই না? 3টার মধ্যে একটা মাত্র আরব দেশ। তো এই জাতীয় ঐক্য থাকা ভালো, কিন্তু এগুলি খুব কার্যকর হবে বলে ঐক্যটা
আমার কাছে দৃশ্যমান হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে না। আমার সিরিয়াস ডাউট আছে এটার ব্যাপারে। তবে এটার একটা ফিলোসফিক্যাল একটা মূল্য আছে আর কি আমার কাছে, যে ঠিক আছে ওরা যুদ্ধ না করে ঐক্যের কথা বলছে, শান্তির কথা বলছে, তাহলে যদি মুসলিম অন্যান্য দেশগুলির প্রতিও তারা বলছে যে জয়েন করতে পারবে, বিশেষ করে ইজিপ্টকে তারা আমন্ত্রণ জানিয়ে রেখেছে। এবং আলটিমেটলি বাংলাদেশ সহ এরকম অন্যান্য দেশও যদি এক ধরনের একটা অ্যালায়েন্স করে, তাহলে যুদ্ধের বদলে শান্তি থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে সবকিছুর মূলে থাকা প্রয়োজন। যারা হচ্ছে আপনার মিডল ইস্টে এইসব অসভ্যতার জন্য সবচেয়ে দায়ী, তাদের বিরুদ্ধে তারা কি করবে? এটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে তাদের স্ট্যান্ডটা কি? গাজা এবং আমাদের যে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের ব্যাপারে এই যে ইয়েগুলো, এই এই মিলিটারি অ্যালায়েন্স গুলো, তাদের স্ট্যান্ড কি, এগুলো আমি বুঝতে চাই। আমি মানে ইটস এ গুড কোয়েশ্চেন আপনি যেটা বলছেন, হ্যাঁ, কিন্তু ঠিক আছে, আমরা এই আলোচনা তো আরো হবে, কারণ আমাদের হাতে সময় কম। হাসান ফেরদৌস, আপনার কাছে যাবো। আমি একটু বলি। না না, আপনাকে বলতেই হবে, আপনি বলবেন, কিন্তু এটি আপনার কাছে শুনবো। এটির সাথে শুধু আমি একটু অ্যাড করে দিতে চাই যে এই অংশটি বলার পরে আমাদের হাতে সময় খুব কম থাকবে। বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়োগ পাচ্ছেন, আমরা মোটামুটি জেনে গেছি, যে মির্জা ফখরুল। এটির তাৎপর্যটা এবং এটির বিএনপির এই সিদ্ধান্তে নেওয়ার কারণটা কি, যদি আমাদেরকে একটু তারপরে এই সেই বিষয়টি আমার চেয়ে ভালো বলতে পারবে খালিকুজ্জামান। আমি শুধু মক্কা ট্রিটি নিয়ে ফোকাস। বলুন। এক নম্বর, লক্ষ্য করুন ট্রিটিতে কে আছে এবং কে নেই। তিনটা ট্রিটি হয়েছে, আপনারা জানেন হয়তো বা। R4 বলে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। R4 হচ্ছে রিজিওনাল 4। তাতে কে আছে? ইজিপ্ট, টার্কি, পাকিস্তান, সৌদি আরব। তারা অলরেডি 4টা মিটিং করেছে সৌদি আরবের উদ্যোগে। R4 মিটিং হয়েছে একটা রেড সি ম্যারিটাইম ট্রিটি, 14টা কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ। তাতে কে আছে কে নেই? ইরান নেই, সবাই আছে। আর এই চুক্তি হলো মক্কা চুক্তি। কে আছে কে নেই? সেখানে সুন্নি আরবরা আছে, নেই একমাত্র শিয়া আরব, শিয়া মুসলিম, ইরান নেই। তারপরে ক্লিয়ারলি পুরো এই তিনটে চুক্তি হচ্ছে ইরানকে টার্গেট করে। লক্ষ্য করে দেখবেন যে হচ্ছেটা কি, ইরানকে এনসার্কেল করে ফেলা হচ্ছে, ইরানকে চারদিক দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। লক্ষ্য ডেফিনেটলি হুতিরা, বাট হুতিটা হচ্ছে প্রক্সি। কার প্রক্সি? ইরানের প্রক্সি। সো প্রশ্ন তুলেছেন খালিকুজ্জামান, খুব রিলেভেন্ট প্রশ্ন। পাকিস্তান কি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? করুক না করুক, ইটস এ ডেটারেন্স। এটা প্রতিরোধ করো, প্রতিষেধক। এটা ইটস এ ডেটারেন্স। সৌদির জন্য এটা প্রয়োজন। এখন এর ফলে কি আমেরিকার সঙ্গে সৌদি সম্পর্ক ছিন্ন হবে? না। আমরা কি দেখলাম এই ইরান যুদ্ধের সময়? বোঝা গেল যে আমেরিকা যা আমাকে যা করছে, দ্যাটস নট এনাফ। ইরান $10,000 একটা ড্রোন পাঠিয়ে আমার তেলের গ্যাস ফিল আগুন জ্বেলে দিতে পারে, and America can't protect me। ফলে আমাকে বিকল্প, এটা বলা হচ্ছে মাল্টি লেয়ার ডিফেন্স অ্যারেঞ্জমেন্ট, মাল্টি লেয়ার, বহুপক্ষীয় চেষ্টা করছি আমরা আমাদেরকে রক্ষা করবার জন্য নানাভাবে। একটু আগে বললাম 14টা দেশ যুক্ত হয়েছে রেড সিতে, 4টা দেশ যুক্ত হয়েছে রিজিওনাল ট্রিটি করছে মিশরের সাথে, এখানে 3টা দেশ করছে। ইরান নেই কেন? যদি কালেকটিভ সিকিউরিটি হবে, যদি আরবদের মুসলমানদের স্বার্থ রক্ষায় লক্ষ্য হবে, ওয়াই নট ইরান? তার কারণ ইরান ইজ এ টার্গেট। ইরান ইজ এ টার্গেট। এবং এরা কারা? এরা সবাই আমেরিকার বন্ধু, এবং এরা সবাই, যেমন তুরস্ক ইজ মেম্বার অফ নেটো, পাকিস্তান সেকেন্ড লার্জেস্ট রিসিপিয়েন্ট অফ আমেরিকান ফরেন এইড, মিলিটারি এইড। ফলে এরা সবাই, আর অফকোর্স মিশর তো বটেই, ইসরায়েলের পরে প্রধান সামরিক সাহায্য তারা পায় আমেরিকার কাছ থেকে। সো দে আর অল আমেরিকান অ্যালাইজ, দে আর আমেরিকান ল্যাকিজ। তারা আমেরিকার বিরুদ্ধে নয়, এবং তারা কেউই ইরানের স্বার্থকে প্রোটেক্ট করবে না। তাদের লক্ষ্য একটাই, ইরানকে এক ঘরে করে ফেলা। ভেরি গুড অ্যানালজি। আরো অনেক কথা ছিল এখানে, আমি হয়তো আরেকদিন আলাপ করব, কারণ টার্কি ইজ উইথিন নেটো, but the second largest army in NATO, and they have very advanced defense industry. Saudi Arabia has a lot of money. Pakistan has atomic power. But what it means in a greater scheme, and we did not see any statement really counter towards this Mecca Treaty from Iran. So অনেক কিছু বলার আছে, ভবিষ্যতে আমরা সেটা আলোচনা করব। আমি চলে যাচ্ছি খালিকুজ্জামান, আমাদের সময় কিন্তু থাকবে 1 থেকে 1.5 মিনিট হাতে। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল, এটি মোটামুটি নিশ্চিত এখন। এটির তাৎপর্য কি, আপনি এটি কিভাবে দেখেন, এবং বিএনপি কেন এই সিদ্ধান্তটা নিল?
জি, খুব সংক্ষিপ্তভাবেই বলি, এটার তাৎপর্য অনেক ভালো এবং আমি এটাকে পূর্ণ সমর্থন করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিজার্ভ টু বি দ্য প্রেসিডেন্ট এবং সে রিওয়ার্ডেড হওয়ার মতো একজন ব্যক্তি, ক্লিন ইমেজের ব্যক্তি। বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে ক্লিন ইমেজের লোক খুবই কম। তিনি কিন্তু 69-এর গণ অভ্যুত্থানেও একজন নেতা ছিলেন, এটা অনেকেরই অজানা। তুফাইল আহমেদের নাম আসে, উনি ইনভলভ ছিলেন ছাত্র ইউনিয়ন থেকে। তারপরে হচ্ছে যে উনি একজন প্রগতিশীল রাজনীতি থেকে আসা, নাট্য চর্চা থেকে আসা, সাংস্কৃতিক ফিল্ড থেকে আসা, তার মতো এমন একজন পরিশীলিত বাঙালি আজকের বাংলাদেশের পলিটিক্সে পাওয়াটা দুষ্কর। সেখানে তাকে রাষ্ট্রপতির মর্যাদা দিয়ে আমি মনে হয় জাতি হিসাবে আমরা সম্মানিত হয়েছি। আমি বিএনপির কোনো মানুষ না, আওয়ামী লীগের মানুষ না, আপনারা সবাই জানেন। কিন্তু আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি প্রেসিডেন্ট হয়, এটা আমাদের জন্য সম্মানের হবে। তার শেষ বয়সে তাকে পূর্ণ মর্যাদা দেওয়া হবে এবং ক্লিন ইমেজের একজন প্রেসিডেন্ট বাংলাদেশ আসবে, সেটা আমাদের জন্য খুবই ভালো। আমি আপনার সাথে একমত। শুধু আমি যোগ করতে চাই যে অনেক দিন পর বাংলাদেশ একজন শিক্ষিত রাষ্ট্রপতি পেতে যাচ্ছে, যিনি শিক্ষক ছিলেন। আপনি নিজেও শিক্ষক। একজন শিক্ষক, একজন শিক্ষিত লোক, একজন মার্জিত লোক এবং একজন ভদ্রলোক, যিনি অনেক দিন ধরে রাজনীতি করছেন। সবাই তাকে ভালো মানুষ হিসেবে চেনে। সো আমি ডেফিনেটলি মনে করি ইটস এ গুড স্টেপ টুয়ার্ডস দ্য রাইট ডাইরেকশন। এবং আমরা জানি যে তারেক জিয়ার সাথে মির্জা ফখরুলের কিছুটা দ্বন্দ্ব আমরা শুনি। তা সত্ত্বেও এই সিদ্ধান্ত তারেক রহমান যখন নিয়েছেন, আমি বলবো দিস ইজ এ রাইট স্টেপ টুয়ার্ডস দ্য রাইট ডাইরেকশন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। বিদায় নিচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো লাগলে জানাবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।